আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছো। আমরা এখন ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট এই সাবজেক্টে একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার ক্যাপিটাল স্ট্রাকচার, থিওরি অফ ক্যাপিটাল স্ট্রাকচার, ঠিক আছে। তো আমরা মেইন বুক থেকে তোমাদের সমাধান করতেছিলাম। আজ তোমাদের বাসার কাজ দেওয়া ছিল 11 থেকে 20, এর মাঝে তোমাদের 11 নম্বরের সমস্যার কথা বলেছ। তা প্রথমে আমরা 11 নম্বর অঙ্কটি সলভ করব। তার আগে তোমাদের লাইভ ক্লাসটি তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে একটু শেয়ার করে রাখি। দেখো তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি লাইভ অপশনটি শেয়ার করে রেখেছি। লক্ষ্য করো 11 নম্বর অঙ্কে ARS manufacturing company has a total capitalization of 10 লক্ষ। তাহলে টোটাল ক্যাপিটালাইজেশন কত বলা হয়েছে? 10 লক্ষ। and it normally earn কত টাকা আয় করে? 1 লক্ষ। বিফোর ইন্টারেস্ট এন্ড ট্যাক্স, তার মানে ওই অংশ 1 লক্ষর মাঝে ইন্টারেস্টও আছে, ট্যাক্সও আছে। তা বলছে দ্য ফিনান্সিয়াল ম্যানেজার অফ দ্য ফার্ম ওয়ান্টস টু টেক এ ডিসিশন রিগার্ডিং দ্য ক্যাপিটাল স্ট্রাকচার আফটার এ স্টাডি অফ দ্য ক্যাপিটাল মার্কেট। He gathers the following data. তাহলে এখানে আমরা লক্ষ্য করতেছি ইকুইটির মান দেওয়া আছে। ইকুইটি মানে কি? যেটা আমাদের শেয়ারের মূল্য, তাই তো? তার মানে পুরোটাই যে 10 লক্ষ টাকা, এই 10 লক্ষ টাকাই শেয়ার। তার মানে ঋণ 0, না বোঝনি? একটু ফাস্ট কথা বলবো, বুঝাইয়ে দিব। তাহলে এখানে 9 লক্ষ শেয়ার, তার মানে 1 লক্ষ ঋণ। 8 লক্ষ শেয়ার, এটা না দিলেও কিন্তু তোমরা পারতা পরের অংশটা। 2 লক্ষ ঋণ। 7 লক্ষ শেয়ার, 3 লক্ষ ঋণ। 6 লক্ষ শেয়ার, 4 লক্ষ ঋণ। 5 লক্ষ শেয়ার, 5 লক্ষ ঋণ। 4 লক্ষ শেয়ার, তাহলে 6 লক্ষ ঋণ। 3 লক্ষ শেয়ার, তাহলে 7 লক্ষ ঋণ। আর টোটাল তো আমরা জানতেছি 10 লক্ষ হবে। তাহলে কোশ্চেন বড় দেখে ভয় পাওয়ার কিছু নাই, কারণ আমরা যা বুঝি সেইভাবেই তথ্য দেওয়া আছে। এখন দেখো অঙ্কে কেডি, কেডি মানে কস্ট অফ ডেট, মানে এই ঋণের উপরে ব্যয় দেওয়া আছে, না বোঝনি? আর কেই, কেই মানে এই শেয়ারের উপরে ব্যয় দেয়া আছে। তাহলে এবার একটা ভালো কথা বোঝো ভাইয়া, তোমরা সিম্পলি বোঝো। তাহলে এখানে কে ডি আছে আর এখানে কি আছে? কেই। এখন যদি ওয়েটেড এভারেজ চাই, তোমাদের মনে আছে তো যে ওভারঅল ডব্লিউএসিসি যদি চাই, তোমাদের মনে আছে তো ভাইয়া, ডাব্লিউ ডির সাথে কেডি গুণ হয়, আর ডাব্লিউ ইর সাথে কি হয়? আগে পরে হলে সমস্যা নেই, কি হয়? কেই গুণ হয়। তাহলে সরাসরি ডাব্লিউ ডি দেওয়া নেই আর ডাব্লিউ দেওয়া নেই, দেওয়া আছে কি? কেডি আর কি? কেই। এখন তাহলে ডাব্লিউ ডি কেমনে পাবা?
এই যে ঋণ, এই ঋণকে সবসময় এই 10 লাখ দিয়ে ভাগ করবা, করলেই কি পাবা? ডাব্লিউডি। আর ডাব্লিউইটা কেমনে পাবা? এই যে এস এর মান, এই এস এর মানকে আবারও এই 10 লাখ দিয়ে ভাগ করবা, তাহলে কি পাবা? ডাব্লিউই। আগে তথ্য ক্লিয়ার করো। হ্যাঁ, তাহলে ওভারঅল এটা কিন্তু আমাদের কে ওর মান বের হবে, বা ডাব্লিউএসসিসি। আগে কথা ক্লিয়ার করো। এ পর্যন্ত ক্লিয়ার? ওকে, ফাইন। যদি ক্লিয়ার হয়ে থাকো, এখন আমাদের কি চেয়েছে আমি সেই অনুসারে তোমাদের বলি। 1 নাম্বার, what amount of debt should be employed by the firm if যদি the traditional approach it held valid? ওকে, তার মানে এখানে যে কথা বললাম, আমরা ট্র্যাডিশনাল নিয়মে যে অঙ্কটা করি, এখানে তোমার কে ওর মান নির্ণয় করে তুমি কি পরিমাণ ঋণ নিলে তোমার জন্য সাশ্রয়ী হবে, তাই তুমি ওইটা নির্ণয় করবা। না বোঝনি? তাহলে তোমাদের তো সবকিছু শিখাইছি। এই ডাব্লিউই কেমনে পাবা মনে আসতো? এই এস কে, এই এস কে আবার বলি, এই এস কে এই টোটাল ভ্যালু ভি দিয়ে কি ভাগ। তাহলে ডাব্লিউই নিয়ে কারো কোনো সমস্যা আছে? এবার বলো, এই ডাব্লিউই এর সাথে কে ই লাগবে। কে ই দেখো দেওয়াই আছে, তাহলে এই ডাব্লিউই আর এই কে ই যদি আমরা গুণ করি, ডাব্লিউই কে ই পাবো। বুঝেছো? এবার ভালো করে বোঝো, এই ডাব্লিউডি যদি এই ঋণ থাকে তো জানোই, এই সরাসরি ঋণকে এই ভ্যালু দিয়ে ভাগ করবা। আর কেডি তো দেওয়াই আছে, তাহলে আবার এই দুইটা গুণ করলে কি পাবা? ডাব্লিউডি কেডি। এখন এই ডাব্লিউই আর কেই আর ডাব্লিউডি আর কেডি এটা যদি যোগ করো, করে 100 দিয়ে গুণ করো, উত্তর চলে আসবে। এখন দেখো এখানে সব থেকে কম কত ভাইয়া? 9.44। তাহলে আমরা 5 নাম্বার ধাপে সব থেকে, দেখো 5 নাম্বার ধাপে সব থেকে কম পাচ্ছি। তার মানে আমার 5 নাম্বার ধাপে ঋণ ছিল কত? 1 2 3 4 5। 5 নাম্বার ধাপে ঋণ ছিল কত? 4 লক্ষ টাকা। তাহলে আমি 4 লক্ষ টাকা ঋণ নিলে আমাদের জন্য বেশি ভালো। না এখনো বোঝো নাই? তাহলে কি অঙ্ক বড় কিন্তু কোনো ঝামেলা আছে? নাই। তাহলে এখন এরা এখানে ভুল করেছে, সূত্র লিখতে পারেনি। কে ওর সাথে এখানে প্লাস হয়, কি হয়? মানে যদি আমাদের কে ই বের করতে হয়, তাহলে সূত্র কি হয়? এইটা হয় কে ও প্লাস কে ও মাইনাস কেডি বি বাই কি বি বাই এস। তাহলে এটা আমাদের ক্যাপিটালাইজেশন। আমরা তাও রিকোয়ার্ডার একবার দেখাই আসি তোমাদের কি চেয়েছে ভাইয়া। বলছে 2, ইফ যদি the mm approach is followed what should be the equity capitalization rate? মানে কে ই বের করতে হবে, যদিও কে ই দেওয়া আছে, দেখো 10 10.5 11 দেখছো দেওয়া আছে না ভাইয়া? তারপরেও আমাদের কি বের করতে বলেছে। যেহেতু বের করতে বলেছে, তখন ফর্মুলা অনুসারে যা হবে আমরা তাই লিখব। এখন কে ও ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল কত দেওয়া আছে কোশ্চেনে? নাই তো, তাই না? যদি না থাকে এটা বের করার ফর্মুলাও আছে। বের করার ফর্মুলা কি? আমাদের ওভারঅল আয় কত বলো তো? 1 লাখ। আর ওভারঅল ইকুইটি কত আমাদের? 10 লাখ। একটু কষ্ট করো না, 1 লাখকে 10 লাখ দিয়ে ভাগ গুণ 100 কত হয় ভাইয়া? 5।
রাবেয়া একটু ক্যালকুলেশন করো ভাইয়া। ভাইয়া আমার না কি সমস্যা সেগুলো বুঝতে পারতেছি না। বল। আমি আসলে বাড়ির বাইরে তো। আচ্ছা আমি আরেকবার বলতেছি, সমস্যা নেই। এই তোমার 1 লাখ টাকা প্রফিট, এই 1 লাখকে 10 লাখ দিয়ে ভাগ করো, করে 100 দিয়ে গুণ, তাহলে আমার কেও, তোমাদের মনে আসছে দেখো আরেকবার, কেও বের করার সূত্র আমাদের উপরে ইবিআইটি আর নিচেই ভ্যালু অফ ফার্ম গুণ 100, মনে পড়ে? দেখো তো মনে পড়েছে কিনা ভাইয়া। জি ভাইয়া। তো বলো কত হয়? একটু ভাইয়া। তোমাদের কাছে ক্যালকুলেটর নাই? নুসরাত আপু দেখো। আমি তো বলতে ক্যালকুলেশন নাই। ও, নুসরাত আপুর কাছে নাই? হুম হুম হুম। এখনো পারোনি? সহজ হিসাব তো, একটু ফাস্ট করো, মোবাইল দিয়ে করলেও হবে তো। এ দেখো ইবিআইটি কত আছে? 1 লাখ। এই 1 লাখ দিয়ে 10 লাখ ভাগ করো গুণ 100, দেখো মনে হয় 10% হয়। কত পার্সেন্ট হয়? 1 লক্ষকে যদি 10 লাখ দিয়ে ভাগ করো কত হয়? 10%। কথা বুঝেছো? আচ্ছা, তাহলে এখানে দেখো আমরা সবার ক্ষেত্রে যে কেই বের করব, কেই সূত্র তো মনে আছে, কেও প্লাস কেও মাইনাস কেডি বাই বি বাই এস। দেখো কেও, ওই প্রথম কেও সবার ওই 10 করে দিয়ে দিলাম। এবার কেও মাইনাস কেডি, কেডি তো এক একজনের ভিন্ন ছিল, তো এই ভিন্ন ভিন্ন ভাবে আমরা বিয়োগ করে করে বসালাম, বুঝেছো? জি ভাইয়া। তাহলে একটা মান পালাম। এবার বি বাই এস, বি বাই এস কিন্তু সবার ভিন্ন ছিল, যার যত ছিল ওটারও আমরা ক্যালকুলেশন করলাম, করে এই যে উত্তর পেয়েছি। তাহলে এখন এই উত্তর, এই উত্তর আর এই উত্তর, মানে প্রথম কথা এই দুটো গুণ করবা, করে এটা যোগ করে দেবা, দিলে আমাদের এই উত্তরটা হয়ে যাবে। এখন বুঝেছো ভাইয়া? জি ভাইয়া। ঠিক আছে। তাহলে আশা করি বুঝেছো। এখন আমি তাহলে 16 নম্বর তোমাদের আগের থেকে বলে রাখি, কালকের বাসার কাজ, কালকে কালকে বাসার কাজ করবা, পরশুদিন ক্লাস নিব। তার মানে কালকে তোমাদের হোমওয়ার্ক থাকবে 21 থেকে 30। এটাকে গ্রুপে লিখে রাখো তো ভাইয়া, কালকের হোমওয়ার্ক 21 থেকে পার্ট সি, 21 থেকে 30। হ্যাঁ গ্রুপে লিখে দাও। তো দেখো আমাদের 16 নম্বরটা আমি বুঝাই,
এটা খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। এখন উপরের তথ্যগুলো পড়িয়েও অঙ্ক করানো যাচ্ছে, আবার নিচে এই যে তথ্য দেওয়া আছে এই তথ্য দিয়েও করানো যাচ্ছে। মানে অঙ্কটা উপরের তথ্যটা এরা আবার সামারি করে দিছে। হ্যাঁ ভাইয়া, মানে এই প্রতিষ্ঠানে দেখো আমাদের ঋণ আছে, কি আছে আবার বলো ভাইয়া? এটা মিলিয়নে, তোমরা জানো 1 মিলিয়ন সমান সমান 10 লাখ। আবার বলো কত? তাহলে দেখো ঋণ আছে প্রথমে 5 মিলিয়ন, তারপরে 10 মিলিয়ন, 15 মিলিয়ন, 20 মিলিয়ন, 25 মিলিয়ন, 30 মিলিয়ন। আর দেখো এই প্রতিষ্ঠানের ভ্যালু আছে, ভ্যালু কত? আমার কিন্তু এই অঙ্ক এমনিতে মেলাবার করানো তো সব পড়া আছে, জাস্ট আমি একবার করে দেখাবো, বুঝে যাবা। দেখো এখানে ভ্যালু অফ আনলিভার্ড ফার্মের কত মিলিয়ন আছে দেখো লিখে দেওয়া আছে, নো ডেপ্ট মানে ঋণ নেই, ঋণ নেই মানে তো ভ্যালু অফ আনলিভার্ড না, বোঝনি? আর মার্কেট ভ্যালু, তার মানে ভ্যালু অফ আনলিভার্ড এর কত? 15 মিলিয়ন। তাহলে 1 মিলিয়ন সমান সমান কত? 10। তাহলে 15 মিলিয়ন সমান সমান কত? 1 কোটি 50 লক্ষ। তো দেখো তো ভাইয়া এখানে আমাদের 1 কোটি 50 লক্ষ ভ্যালু লিখছে, এটা বুঝেছো কিনা? এখন কথা হচ্ছে আমাদের প্রথমবার এখানে দেখো এই ডেপ্ট কিন্তু পরের বার থেকে শুরু। এখানে দেখো বলেছে দ্য প্রেজেন্ট ভ্যালু কস্ট ইজ এক্সপেক্টেড টু বি দ্য ফলোইং। ফলোইং মানে পরের বছর থেকে। আবার বলো কি? ফলোইং মানে কারেন্ট ইয়ারের পরের বছরটাকে বলা হয় ফলোইং ইয়ার। এবার যদি তার পরের বছর বলে বলা হবে নেক্সট ফলোইং ইয়ার। কথা বুঝেছো? বা সেকেন্ড ফলোইং বলতে পারে। শুধু ফলোইং মানে দ্বিতীয় বছর, আর সেকেন্ড ফলোইং মানে তৃতীয় বছর, থার্ড ফলোইং মানে চতুর্থ বছর। মন থাকবে? ওকে, তার মানে প্রথম বছরে কোনো ইন্টারেস্ট নেই তাই বুঝাইলো, মানে লোন নেই তাই জিরো। কথা ক্লিয়ার? এবার 5 মানে 50, 10 মানে কি 1 কোটি, ওই যে একটু আগে বললাম তোমাকে যে 10 মিলিয়ন দিয়ে গুণ। তাহলে এইভাবে প্রত্যেককে ক্যালকুলেশন করা হয়েছে। তারপরে আবার কত আছে? 15, তারপরে 20, তারপরে 25, এরপর আমাদের 30 আছে। কিন্তু এখানে 2 কোটি 50 লিখলো কেন? ভুল করেছে, ভুল 35। আসলে আমি পরে দেখতেছি। তো ওখানে আমাদের ডেপ্ট 30 মিলিয়ন বললো, উপরে কি কত মিলিয়ন বলছে দেখি। বিলিভস দ্যাট ইট ক্যান বরো আপ টাকা 5 মিলিয়ন উইদাউট, আমি একটু পড়ি, ইকুয়াল 20%। এটা 20% এর কথা বলেছে। আচ্ছা, ডেপ্ট হাউ ক্যান বি আর্নড উইথ ব্যাংকারাপসি। ব্যাংকারাপসি মানে বোঝো? দেউলিয়া। হ্যাঁ, and agency cost will the company believes borrow of 5 million without incurring any interest cost. However, is the additional 5 million increment the following expected 3 costs of the being incurred moreover. Okay, এটা পরে দেখতেছি। হয় ভালো করে বোঝো, আমি তোমার বলি, হয় এই জায়গায় আজ থেকে 25 মিলিয়ন হবে, না হলে এই জায়গায় 30 মিলিয়ন হবে, একটা হবে। এখন উপরে দেখো আমাদের 20% তোমার বলেছে, দেখো এই জায়গায় কর্পোরেট ট্যাক্স কত পার্সেন্ট বলেছে ভাইয়া? 20%। তাহলে তোমাদের জানা আছে যেই পরিমাণ লোন থাকে ওই পরিমাণের উপরে ট্যাক্স সেভ হয়, মানে ওই পরিমাণের উপরে কি দেওয়া লাগে না? ট্যাক্স দেওয়া লাগে না। তাহলে দেখো এখানে ট্যাক্স শিল্ড মানে তুমি কি পরিমাণ সেভ করতে পারছো তাই বলা হচ্ছে, বা তোমার ট্যাক্সের পরিমাণটা কত আসছে। হ্যাঁ, তো দেখো এই 50 মিলিয়নের ক্ষেত্রে মানে 5 মিলিয়নে 50 লাখ ছিল, এর ট্যাক্স কত? 20% করার কত হয়? কথা বলো? 10 লাখ। আর 1 কোটির উপরে 20 করলে 20 লাখ, তাহলে 30 লাখ, 40 লাখ, 50 লাখ। তাহলে এখানে বুঝলে যে 60 লাখ কেন হয়েছে?
এখানে 30 হবে না, বোঝনি এখনো? জি ভাইয়া বুঝছি। এখন তো বুঝতে পেরেছো যে এরা ভুল করছে। হ্যাঁ আচ্ছা, তাহলে এখন আমাদের খুব ভালো করে বোঝো, এটা আমাদের ট্যাগ কি কি পালাম? অব্যাহতি, তাই তো, ট্যাগ শিল্ড। আচ্ছা, আর আমাদের ভ্যালু অফ ফার্ম, তাহলে এই দুইটা মিলাইয়ে একসাথে করবা, হ্যাঁ ঠিক আছে? তো এখানে আবার ব্যাংক কারাপসির হিসাব আছে, তো ব্যাংক কারাপসির পরে কাউন্ট হবে। তাহলে এই দুইটা মিলায়ে আমাদের, মানে এক কথায়, যেহেতু আমাদের ঋণ যদি থাকে, ভালো করে বুঝবা, এই আনলিভার্ড আর এই ঋণ, এই দুইটা মিলাই তো ভ্যালু অফ লিভার্ড ফার্ম হয়, না বোঝনি? জি ভাইয়া। তোমাদের আরেকটু বুঝাই দেখি, তুমি যদি অ্যাক্টিভ থাকো অন্যান্য ক্লাস, তাহলে বুঝবা। ভিএল সমান সমান ভিইউ আর টিডি বা বিডি লিখতাম। তো দেখো, এইটা বি আর একটা ট্যাক্স টি, তাহলে এই বিটি গুণ করেই তো এটা হয়েছে, মানে এটা তো মূলত বিটি, হ্যাঁ না এখনো বোঝনি? জি ভাইয়া বুঝছি। আর এখানে একাধিক বলে আমরা ফর্মুলা না করে একবারে ছকে করেছি, কথা ক্লিয়ার? হ্যাঁ তাহলে ভ্যালু অফ আনলিভার্ড আর এই বিটি যোগ করলে ভ্যালু অফ লিভার্ড হয়। তা আমরা এটা ছকে করেছি বলে ভিইউ যোগ ট্যাক্স শিল্ড লিখেছি, না বোঝনি? জি ভাইয়া বুঝছি। আবার এই বিসি, এই বিসি মানে ব্যাংক কারাপসি, আবার বলো কি? কথা বলতে হবে একটু ভাইয়া, কি বলেছি? ব্যাংক কারাপসি। তাহলে দেখো, ব্যাংক কারাপসি এই যখন 10 মিলিয়ন ছিল, তার মানে 1 কোটি ছিল, এই 1 কোটির উপরে 0.6%, তাহলে কত হয়? বলো ভাইয়া, 0.6 করো, কত হয়? ভাইয়া দেখতেছি। 0.6% দিবা কিন্তু। তোমার কাছে ক্যালকুলেটর নাই, তাই না? বলো। আমার কাছে ক্যালকুলেটর নাই। হ্যাঁ আচ্ছা, আমি করে দিই তাহলে। দেখো, 1 কোটি লিখবা, কত লিখবা? 1 কোটি। তাহলে 1 কোটিতে তুমি জানো কয়টা শূন্য? 2 2 4 আর 3 7 শূন্য, গুণ ওই যে 0.6, 0.6 করলে হবে 6 লাখ, 60 লাখ। কিন্তু আমাদের কাটতে হবে কি? পয়েন্ট, এরা ভুল করছে পয়েন্ট। একটু ওয়েট করো, 1 কোটি গুণ 0.6 বলতে 0.6 হওয়ার কথা, 1.2। একটু ওয়েট করো, ব্যাংক কারাপসি আমাদের কি পরিমাণ কাটতে বলছে আমাদের একটু দেখি। পিভি, প্রেজেন্ট ভ্যালু অফ কস্ট, ব্যাংক কারাপসি এজেন্সি আর ইন্টারেস্ট রেট ইন মিলিয়ন। আচ্ছা, ও 1 লক্ষ পাউন্ড, দাঁড়াও একটু ওয়েট করো। 6 লাখ, 10 মিলিয়ন। আমাদের কাটতে বলেছে পিভি কস্ট অফ ব্যাংক কারাপসি, মানে প্রেজেন্ট ভ্যালুর উপরে এজেন্সি এন্ড ইনক্রিজ ইন্টারেস্ট রেট ইন মিলিয়ন। আচ্ছা, 150 মিলিয়ন দেওয়া ছিল, ওখানে 20%। আর এখানে বলেছে বিলিভ দ্যাট এ বড় আপ টু টাকা 5 মিলিয়ন উইদাউট এত হাউ অ্যাডিশনাল টাকা 5 মিলিয়ন ইনক্রিমেন্ট, 5 মিলিয়ন ইনক্রিমেন্ট হয়েছে 1.2। তাহলে আমাদের ব্যাংক কারাপসি কাটতে হবে। এখন তোমাদের এমনিতে যেটা বুঝালাম, পার্সেন্টেজটা বুঝাচ্ছি, যেই অঙ্কে ব্যাংক কারাপসি থাকবে, মানে দেউলিয়া থাকবে, সেই অঙ্কে ভ্যালু অফ লিভার্ড ফার্ম তখনই হবে। ভ্যালু অফ আনলিভার্ড আর বিটি তো জানছো, ট্যাক্স শেড যেটা করেছি, এর সাথে ব্যাংক কারাপসি বাদ দিয়ে তাই ভ্যালু অফ লিভার্ড হয়, মনে থাকবে না ভাইয়া? জি ভাইয়া।
এটা বুঝেছো? জি ভাইয়া। আচ্ছা, ওটা যদি বোঝো তাহলে সমস্যা না। 12 লক্ষ, ওকে, 20 লক্ষ, এরপরে 3.32 লক্ষ, তারপরে 15 লক্ষ, ওকে, সমস্যা না। ব্যাংক কারাপসি গুলো পাইলাম। এখানে আমাদের মোট 10। একটু পড়ি ভাইয়া, ব্যাংক কারাপসি কার উপরে কাটতে বলছে একটু দেখো। বলছে দা কোম্পানি বিলিভস, বিশ্বাস করে, দ্যাট ইট ক্যান বড়ো আপ টু, টাকা কত ভাইয়া? 5 মিলিয়ন উইদাউট ইনকারিং এনি অফ দিস কস্ট। হাউএভার, যাই হোক, ইজ অ্যাডিশনাল, টাকা কত বলেছে? 5 মিলিয়ন increment in borrowing is expected to result in the three costs being incurred. Moreover, যাই হোক, they are expected to increase in the increasing rate of leverage. এখন বলছে পিভি আমাদের টোটাল ডেপ্ট 5, 15, 30। আচ্ছা, এখানে আমাদের 3 কোটি, 3, আর এই একটা হচ্ছে 50, আর এই 3, 6, 6, 7, 8, 9, 10। না এটার উপরে না পাশে কাটে দিচ্ছে। না, আমি ওটাই বলতেছি তোমাদের যে টোটাল ঋণ দেখো কত আছে। এখানে আছে 30, আর এখানে 25, কত হয়? 55। 55 আর 20 কত হয়? 75। 75 আর এই 15 কত হয়? 90। আর এই 10 কত হয়? 100। তাহলে 100 মিলিয়ন। তার মানে এই যে আমাদের কিন্তু এই 5 এর এই পর্যন্ত কোনো ব্যাংক কারাপসি ছিল না, দেখছো? জি ভাইয়া। তাহলে ব্যাংক কারাপসি টোটাল এই যে এই পর্যন্ত। তাহলে এখানে আমরা টোটাল 100 মিলিয়ন দেখলাম ডেট। 100 মিলিয়ন হ্যাঁ। মানে আমাদের কত? 10 কোটি। হ্যাঁ। আচ্ছা, তাহলে যেহেতু 10 কোটি, ওই কোটির উপরে যেই যেই আর প্রেজেন্ট ভ্যালু থাকছে তার উপরে এত পার্সেন্ট, তার উপরে এত পার্সেন্ট, তার উপরে এত পার্সেন্ট, তার উপর, মানে টাকার অ্যামাউন্ট সবসময় সেম, শুধু পার্সেন্টেজ আছে এই পরিমাণ ব্যাংক কারাপসি, না বোঝনি? জি ভাইয়া। করলে এই ব্যাংক কারাপসি পেয়ে যাচ্ছ। আর এই ব্যাংক কারাপসি পরে বাদ দিয়ে ভ্যালু অফ কি পাচ্ছ? লিভার ফান্ড। এবার বুঝেছো? জি ভাইয়া। ঠিক আছে, আচ্ছা। তাহলে এটা করে থাকলাম। তাহলে তোমাদের বাসার কাজ কি থাকলো ভাইয়া? 21 থেকে 30। হ্যাঁ, তাহলে তোমরা এখানে নতুন একটা বিষয় শিখলা, যদি ব্যাংক কারাপসি থাকে তাহলে ওই ব্যাংক কারাপসিটা বাদ দিয়ে ভ্যালু অফ কি পাবা? লিভার ফার্মের মূল্য পাবা। হ্যাঁ, আচ্ছা। এখানে দেখবা এরপরে তোমাদের ম্যাক্সিমাম বোর্ড কোশ্চেন চলে আসবে, বেশি প্যারা হবে না। এখন তুমি যদি অ্যাক্টিভ ভাবে অঙ্ক করো কঠিন লাগবে না, যদি অ্যাক্টিভ ভাবে অঙ্ক না করো তখন ঝামেলা হবে। এই গেইন ফ্রম লিভারেজে কিন্তু সূত্র দিয়েছে, গেইন ফ্রম লিভারেজে কিন্তু সূত্র দিয়েছি তোমাদের, 1 মাইনাস টিসি 1 মাইনাস টিএস, তারপরে প্রথমে 1 মাইনাস ডিভাইডেড বাই নিচে 1 মাইনাস টিডি, মনে আছে, ইনটু বি। এই কথাগুলো তোমাদের মনে রাখা লাগবে। হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে।